বাংলাদেশের সব জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার সময় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার দাবি ওঠে। তবে নির্বাচনের মাঠে কখনোই সেনাবাহিনীকে সেই ক্ষমতা দেওয়া হয়নি। সাধারণত দেশের জরুরি অবস্থা পরিস্থিতি ছাড়া সেনাবাহিনীর হাতে এই ক্ষমতা দেওয়া হয় না। কোটা সংস্কার আন্দোলন ঘিরে 2 মাস ধরে মাঠে থাকলেও এই প্রথম সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংঘটিত হলে তারা অপরাধীকে গ্রেফতার করতে বা গ্রেফতারের নির্দেশনা দিতে পারবেন। জ্ঞান চর্চার আজকের ভিডিওতে আমরা জানব সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি বা বিচারিক ক্ষমতা এবং এই ক্ষমতার বলে কি কি করতে পারবে সেনাবাহিনী তা সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমাদের মনে প্রশ্ন আসে, সেনাবাহিনীকে কেন এই ক্ষমতা দেয়া হয়েছে? শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন সরকার গঠন হলেও মাঠ পর্যায়ে এখনও শৃঙ্খলা ফেরেনি। এই সংকট কাটাতে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকলে মাঠের পরিস্থিতি বদলাতে পারে। এই কারণেই অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে। এই বিচারিক ক্ষমতা পাওয়ার পর এখন কোনো ধরনের ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য অপেক্ষা করতে হবে না। এই ম্যাজিস্ট্রেসি বা বিচারিক ক্ষমতা দিয়ে কি কি করতে পারবে সেনাবাহিনী? বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে মঙ্গলবার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির 17টি ধারায় সেনা কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবে। প্রজ্ঞাপন অনুযায়ী ফৌজদারি কার্যবিধির 1898 এর 64, 65, 83, 84, 95 এর 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 এবং 142 ধারা অনুযায়ী সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কি কি ক্ষমতা রয়েছে? ধারা 64, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেফতার করার বা গ্রেফতারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা। ধারা 65, গ্রেফতার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেফতারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন। ধারা 83 এবং 84, ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা। ধারা 95-2, নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। ধারা 100, ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারির ক্ষমতা। ধারা 105, সরাসরি তল্লাশি করার ক্ষমতা। ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন। ধারা 107, শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 109, ভবঘুরে বা সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 110, ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 126, জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা। ধারা 127, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা। ধারা 128, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। ধারা 130, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। ধারা 133, স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। ধারা 142, জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন 2009 এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংগঠিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলোর বিবেচনায় নিতে পারেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর
ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে তা 2 বছরের বেশি হবে না।